came to power in Libya in 1969. He was born in a Bedouin tent, came to power in a coup, and for more than 40 years. ইতিহাসে কিছু গল্প আছে যেগুলো শুধু ঘটনা নয়, একটা রহস্য, একটা প্রশ্ন। মুয়াম্মার গাদ্দাফি একজন সাধারণ বেদুইন একটি ছেলে, যিনি উঠে এসেছিলেন ক্ষমতার শীর্ষে এবং টানা 42 বছর শাসন করেছিলেন একটি দেশ। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এই মানুষটাকে কেউ দেখেন নায়ক হিসাবে, আবার কেউ বলে নির্মম স্বৈর শাসক। তাহলে সত্যটা কি? তিনি কি ছিলেন? একজন বিপ্লবী যুক্তিদাতা, নাকি ক্ষমতার মোহে বদলে যাওয়া এক শাসক? আর শেষ পর্যন্ত কেন এমন একজন শক্তিশালী নেতা এত ভয়াবহ পরিণতির মুখে পড়লেন? তো চলুন তার পুরো গল্পটা ধাপে ধাপে আমরা জেনে আসি। ক্ষমতা দখল। 1979 সালের 1 সেপ্টেম্বর লিবিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা ঘটে। এই দিনেই একজন তরুণ সামরিক কর্মকর্তা, যাদের নেতৃত্বে ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, একটি সুপরিকল্পিত এবং প্রায় রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সে সময় লিবিয়ার শাসক ছিলেন রাজা ইদ্রিস, যিনি অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন। এই সুযোগটি কাজে লাগিয়ে মুয়াম্মার গাদ্দাফি ও তার সহযোগীরা খুব দ্রুত দেশের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক কেন্দ্রগুলো দখল করে নেন। এই অভ্যুত্থানটি ছিল শুধু একটি সরকার পরিবর্তন নয়, এটি ছিল একটি আদর্শগত বিপ্লবের সূচনা। রাজতন্ত্র বিলুপ্ত করা হয় এবং লিবিয়াকে ঘোষণা করা হয় একটি প্রজাতন্ত্র হিসেবে। গাদ্দাফি নিজেকে শুধু শাসক হিসেবে নয়, বরং একজন বিপ্লবী পরিবর্তনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল লিবিয়াকে পশ্চিমা প্রভাব থেকে মুক্ত করা এবং একটি স্বাধীন, আত্মনির্ভর রাষ্ট্র গড়ে তোলা। শাসনকাল ও ব্যক্তিত্ব। ক্ষমতা দখলের পর গাদ্দাফি ধীরে ধীরে নিজের অবস্থান শক্তিশালী করতে শুরু করেন। তিনি এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তোলেন যা প্রচলিত গণতন্ত্র বা স্বৈরতন্ত্র কোনোটির সাথেই পুরোপুরি মেলে না। তিনি জামাহিরিয়া নামে একটি রাজনৈতিক ব্যবস্থা চালু করেন, যেখানে জনগণই ক্ষমতার মালিক, কিন্তু বাস্তবে সমস্ত সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রণ ছিল তার হাতের মুঠোয়। তার শাসনামল জুড়ে তিনি ছিলেন পশ্চিমা বিশ্বের এক আতঙ্ক। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে তার অবস্থান ছিল খুবই দৃঢ়। তিনি প্রায় তাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ এবং শোষণের অভিযোগ তুলতেন। তার ব্যক্তিত্ব ছিল অত্যন্ত আলাদা এবং নাটকীয়। অদ্ভুত পোশাক, নারী দেহরক্ষী, মরুভূমির তাঁবুতে বসবাস, এইসব বিষয়ে তাকে আন্তর্জাতিক মিডিয়ায় এক রহস্যময় চরিত্রে পরিণত করেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং নিজেকে উপস্থাপন করতেন একজন বিপ্লবী দার্শনিক ও নেতা হিসাবে। শৈশব ও বেড়ে ওঠা। মুয়াম্মার গাদ্দাফির জন্ম 1942 সালে লিবিয়ার এক দারিদ্র বেদুইন যাযাবর পরিবারে। তার শৈশব কেটেছে কঠোর মরুভূমির পরিবেশে, যেখানে আধুনিক সুযোগ সুবিধা ছিল প্রায় অনুপস্থিত। এই কঠিন জীবনযাপনই তার চরিত্রকে গড়ে তোলে, তাকে করে তোলে দৃঢ়, আত্মনির্ভর এবং সংগ্রামী। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন কিভাবে বিদেশি শক্তি একটি দেশের সম্পদ ও রাজনীতির উপরে প্রভাব বিস্তার করে। এই অভিজ্ঞতা তার মনে গভীর দাগ কেটে ফেলে। তার শিক্ষা জীবন ছিল সাধারণ, কিন্তু রাজনৈতিক সচেতনতা ছিল অসাধারণ। তিনি খুব অল্প বয়সেই বুঝতে পারেন একটি দেশের স্বাধীনতা শুধু নামমাত্র হলে চলে না, বাস্তব ক্ষমতা থাকতে হয় নিজের হাতে। রাজনৈতিক প্রভাব। গাদ্দাফির রাজনৈতিক চিন্তার পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। নাসের ছিলেন একজন শক্তিশালী আরব জাতীয়তাবাদী নেতা, যিনি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার লেকচার, তার লেখনী এবং বিপ্লবী কর্মকাণ্ড গাদ্দাফিকে গভীরভাবে ইন্সপায়ার করে। বিশেষ করে আরব ঐক্যর ধারণা গাদ্দাফির মনে একটি বড় স্বপ্ন তৈরি করে, যেখানে পুরো আরব বিশ্ব একত্রিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। আব্দুল নাসেরের আদর্শ অনুসরণ করেই গাদ্দাফি নিজের মধ্যে গড়ে তোলেন এক বিপ্লবী মানসিকতা। তিনি বিশ্বাস করতেন সামরিক শক্তি ব্যবহার করেই পরিবর্তন আনা সম্ভব। উত্থানের পটভূমি। গাদ্দাফির অভ্যুত্থান ছিল না হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত, এর পেছনে ছিল দীর্ঘদিনের অসন্তোষ এবং পরিকল্পনা। রাজা ইদ্রিসের শাসনামলে লিবিয়ায় তেল সম্পদ বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়, ফলে দেশের অর্থনৈতিক লাভের বড় অংশ সাধারণ জনগণের কাছে পৌঁছাতো না। এছাড়াও অনেকে মনে করতেন রাজতন্ত্রটি পশ্চিমা শক্তির প্রভাব। এই পরিস্থিতিতে গাদ্দাফি ও তার সহযোদ্ধারা গোপনে একটি সংগঠন গড়ে তোলেন। তারা ধীরে ধীরে সেনাবাহিনীর ভেতরে নিজেদের শক্ত
অবস্থান গড়ে তোলেন। অবশেষে সঠিক সময়ে অত্যন্ত কৌশলগতভাবে তারা অভ্যুত্থান ঘটায়, যেখানে খুব কম প্রতিরোধের মুখেই তারা সফল হন। উন্নয়ন ও নীতিমালা। গাদ্দাফির শাসনামলে লিবিয়ার অর্থনীতি ও সমাজে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। তিনি দেশের তেল সম্পদের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ায়, যার ফলে সরকারের আয় বৃদ্ধি পায়। এই অর্থ ব্যবহার করা হয় এবং অবকাঠামো উন্নয়নের জন্য। অনেক ক্ষেত্রে শিক্ষা ও চিকিৎসা সেবা বিনামূল্যে বা কম খরচে প্রদান করা হয়। খাদ্য ও জ্বালানিতে ভর্তুকি দেওয়া হয়। তবে এই উন্নয়নের পাশাপাশি তার শাসন ব্যবস্থা ছিল কঠোর এবং নিয়ন্ত্রণমূলক। বিরোধী মত দমন করা হতো, রাজনৈতিক স্বাধীনতা সীমিত ছিল এবং গণমাধ্যমের উপরে ছিল কড়া নিয়ন্ত্রণ। অর্থাৎ একদিকে উন্নয়ন, অন্যদিকে কঠোর নিয়ন্ত্রণ। এই দ্বৈত বাস্তবতাই ছিল তার শাসনের বৈশিষ্ট্য। আরব বসন্ত ও মৃত্যু। গাদ্দাফির শাসনামলে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক প্রায় উত্তেজনাপূর্ণ ছিল। 1980 দশকে লিবিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সামরিক হামলাও চালানো হয়। তবে 1990-এর দশকের শেষ দিকে তিনি কৌশলগতভাবে অবস্থান পরিবর্তন করেন, পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করেন এবং পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করেন। কিন্তু 2011 সালে আরব বসন্তের ঢেউ লিবিয়ায় আঘাত হানে। সরকার বিরোধী আন্দোলন দ্রুত গৃহযুদ্ধের রূপ নেয়। ন্যাটো বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অবশেষে 2011 সালের 20 অক্টোবর গাদ্দাফি বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং অল্প সময়ের মধ্যেই নিহত হন। তার মৃত্যু নিয়ে এখনো বিতর্ক রয়েছে। এটি কি যুদ্ধের স্বাভাবিক পরিণতি নাকি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই প্রশ্নের উত্তর আজও পুরো পরিষ্কার নয়। যিনি বিপ্লব দিয়ে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত তাকেই শেষ হতে হয়েছিল সহিংসতার মাধ্যমে। গাদ্দাফির গল্প আমাদের শেখায়, ক্ষমতা যতই বড় হোক, তার পতন ততটাই নির্মম হতে পারে। তিনি নায়ক ছিলেন নাকি স্বৈরশাসক, এই বিতর্ক হয়তো চলবে, কিন্তু ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকবে একটি সতর্কবার্তা হিসাবে।